আমাদের পরবর্তী স্টিরিওকেমিস্ট্রির বিষয় হলো কনফিগারেশন অফ কাইরাল কার্বন অ্যাটম, অর্থাৎ যে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন পরমাণুটি রয়েছে তার যে বিন্যাস, সেই বিন্যাসটাকে আমরা লিখে বোঝাবার চেষ্টা করব। আমরা একটু আগে দেখলাম গঠন এঁকে বোঝানোর চেষ্টা করা হলো, এবার আমরা সেটাকে লিখে তার বিন্যাস বোঝানোর চেষ্টা করা হবে। তো আমাদের দুটো পদ্ধতি আছে, একটি রিলেটিভ কনফিগারেশন, আমরা কাউকে ধরে প্রমাণ হিসাবে তার সাথে তুলনা করব, ওই জন্য রিলেটিভ কনফিগারেশন বা ডিএল কনফিগারেশন। আর একটা হলো অ্যাবসলিউট কনফিগারেশন বা আরএস কনফিগারেশন। এটা চান, ইনগোল্ড আর প্রুলং এটা বানিয়েছিল বলে এটাকে বলা হয় সিআইপি রুল। তো আমরা এই আরএস কনফিগারেশন শিখব এবং ডিএল কনফিগারেশন শিখব। কনফিগারেশন অর্থাৎ বিন্যাস। আমরা প্রথমে আসব ডিএল কনফিগারেশন। এখানে গ্লিসারেলডিহাইড হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম কার্বোহাইড্রেট এবং তার সংকেত CHO HOH CH2OH। ফিশার প্রজেকশন ফর্মুলাতে তার সংকেত এইটি। আমরা দেখতে পাচ্ছি একটি অপ্রতিসম কার্বন পরমাণু আছে, তাই এর আলোকীয় সমবায়বতার সংখ্যা দুটো হবে, এইটি এবং তার আয়নার প্রতিবিম্ব। আমরা দেখতে পাচ্ছি এইটিতে OH গ্রুপটি ডান দিকে আছে, যাতে OH গ্রুপটি ডান দিকে আছে তাকে ডি বলা হয়, এবং এইটিতে দেখছি OH গ্রুপটা বাঁ দিকে আছে, একে এল বলা হয়। এই গঠনগুলিকে প্রমাণ ধরে অন্যান্য যৌগগুলিকেও ডিএল এইভাবে লেখা হয়। যার হাইড্রোজেন ছাড়া অন্য গ্রুপটা যদি ডান দিকে থাকে তাহলে তাকে বলবো ডি, এবং বাঁ দিকে থাকলে বলা হবে এল। যেমন এই যৌগটিতে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন ছাড়া যে অন্য গ্রুপটা রয়েছে এটি NH2, যেটি বাঁ দিকে আছে, ওই জন্য এটাকে এল বলা হচ্ছে এবং এইটিকে ডি বলা হচ্ছে। এখানে একটা জিনিস মনে রাখবো, ডি এলের সঙ্গে আমার আলোক সক্রিয় যৌগটার ঘূর্ণনের অভিমুখের কোনো রূপ সম্পর্ক নেই। এটি হচ্ছে আপেক্ষিক বিন্যাস এল বা ডি, এটি হলো আপেক্ষিক বিন্যাস। তো ফিশার প্রজেকশন ফর্মুলা থেকে ডিএল নির্ণয় করা হয়। প্রথমে ফিশার প্রজেকশন ফর্মুলা লিখতে হবে, তারপরে ডিএল নির্ণয় করতে হবে। ডিএল এর সাথে প্লেন পোলারাইজ লাইটের তলের ঘূর্ণনের অভিমুখের কোনো সম্পর্ক নেই। এটি আগে ব্যবহার হতো, এখন আর এটি ব্যবহার হয় না। আমরা এখন যেটা আসবো সেটা হচ্ছে অ্যাবসোলিউট কনফিগারেশন বা আরএস কনফিগারেশন। এটা আমাদের সিআইপি রুল অনুযায়ী হবে। তাহলে প্রথম করতে হবে দ্য ফার্স্ট গিভ প্রায়োরিটি অ্যাকর্ডিং টু অ্যাটমিক নাম্বার। তাহলে যে গ্রুপগুলো লেগে আছে অপ্রতিসম কার্বন পরমাণুর সঙ্গে, তাদেরকে আমরা তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী প্রায়োরিটি বা গুরুত্ব আরোপ করব। যার পারমাণবিক সংখ্যা বেশি তার গুরুত্ব 1, তারপরে 2, তারপরে 3, এইভাবে। এবং যেটা লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ তাকে 4 দেব, এবং সেই লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ পিছন দিকে যেন থাকে সেই দিকে লক্ষ্য করতে হবে, অর্থাৎ বিলো দ্য প্লেন অফ দ্য পেপার। যদি পিছন দিকে না থাকে তাহলে কি করণীয় আমরা পরে জানব। এখন এই যৌগটা, যে যৌগটা আমরা নিয়েছি উদাহরণ হিসাবে, সেখানে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপকে পিছন দিকে রাখা হয়েছে। এই অবস্থাতে আমরা 1 থেকে 3-এ যাব ভায়া 2। যদি এটা ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে বলবো আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় তাহলে বলবো এর কনফিগারেশন এস। তাহলে আমরা দেখতে পাচ্ছি লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ মাস্ট বি বিহাইন্ড দ্য প্লেন, অর্থাৎ এই রকম বন্ধনটা দিয়ে যুক্ত থাকতে হবে, এই রকম ড্যাশ বন্ধনটা দ্বারা লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটাকে যুক্ত থাকতে হবে। মুভ ফ্রম গ্রুপ 1 to 3 ইফ দ্য মুভমেন্ট ইজ ক্লকওয়াইজ দেন আর, ইফ অ্যান্টি ক্লকওয়াইজ দেন এটা দেন হবে এস। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্লকওয়াইজ হলে আর, এটা এস। তাহলে আর ল্যাটিন শব্দ থেকে নেওয়া হয়েছে, রেকটাস মিন্স রাইট, আর এস এটা সিমিস্টার ল্যাটিন শব্দ যার মানে হচ্ছে লেফট। তাহলে আমরা এখন দেখব বিভিন্ন উদাহরণের সাহায্যে কিভাবে এই আরএস বা অ্যাবসলিউট কনফিগারেশন আমরা বিভিন্ন যৌগের লিখতে পারি। আমাদের যে উদাহরণটা হলো সেটা হচ্ছে এইরকম একটা উদাহরণ, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা সব থেকে বেশি, তাহলে ওটাকে 1 ধরা হয়েছে, তারপরে অক্সিজেন, তারপরে হচ্ছে কার্বন 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ পিছনের দিকেই আছে, 1, 2, 3, আমরা ঘড়ি কাঁটার দিকেই যাচ্ছি। তাহলে আর এটা এখানে হচ্ছে ফোর্থ গ্রুপ ইজ বিহাইন্ড দ্য প্লেন, তাই বলে আমাদের আর।
এখন আমরা আরেকটি উদাহরণ চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছি 1, তারপরে 82, এটা ডি, এটা হাইড্রোজেন, তাহলে দুজনের তো পারমাণবিক সংখ্যা একই থাকবে। তাহলে এইরূপ ক্ষেত্রে অর্থাৎ আইসোটোপের ক্ষেত্রে আমরা পারমাণবিক সংখ্যার পরিবর্তে পারমাণবিক গুরুত্ব দিয়ে তাদের গুরুত্ব আরোপ করব। ফর আইসোটোপ ইনস্টিড অফ অ্যাটমিক নাম্বার অ্যাটমিক ওয়েট ইজ টেকেন। তাহলে আমরা নিয়েছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এর ক্ষেত্রে ঘূর্ণনটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, সো এটা এস কনফিগারেশন, এর বিন্যাসটা এস। নেক্সট আমরা উদাহরণে চলে আসছি, এখানেও দেখতে পাচ্ছি লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ 4, এটা পিছনের দিকেই আছে। আমরা দেখতে পাচ্ছি সব কটাই কার্বন, তাহলে সবারই তো পারমাণবিক সংখ্যা একই হয়ে গেল। তাহলে আমরা এই কার্বনের সঙ্গে যুক্ত নেক্সট পরমাণুটার দিকে তাকাবো, যেটা হাইড্রোজেন। এই কার্বনটার পরে নেক্সট পরমাণুটা কে আছে? কার্বন। তারপরে কে আছে? আবার কার্বন। এখানে কে আছে? কার্বন, তারপরে কার্বন, তারপরে কিন্তু আর কার্বন নেই, অর্থাৎ এই প্রায়োরিটি 1, তারপরে এর প্রায়োরিটি 2, এর প্রায়োরিটি 3, অর্থাৎ আমরা যে কার্বন পরমাণু যে পরমাণুর সঙ্গে যুক্ত আছে যদি দুটো একই হয়ে যায় তাহলে তার সঙ্গে যুক্ত নেক্সট পরমাণুটার দিকে তাকাবো, সেটা মধ্যে কার পারমাণবিক সংখ্যা বেশি সেইভাবে আমরা আসবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 অল অফ দেম ইজ কার্বন, সো মুভ টু দ্য নেক্সট অ্যাটাচড অ্যাটম উইথ হাইয়ার অ্যাটমিক নাম্বার। তাহলে যে বেশি অ্যাটমিক নাম্বার থাকবে নেক্সট অ্যাটমটা সেই প্রায়োরিটিটা বেশি পেয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটা আর হবে, ঘড়ি কাঁটার দিকে হচ্ছে বিন্যাসটা। নেক্সট আমরা আসছি আরেকটা উদাহরণে, এখানে ফোর্থ যে প্রায়োরিটি পেয়েছে তাকে আমরা পিছনের দিকেই রেখেছি। আর দেখো এখানে 1 2 3 আমরা করেছি সবকটাই কার্বন, তারপরেও আবার কার্বন, এখানেও কিন্তু তারপরেও কার্বন, এখানেও তারপরে কার্বন। তাহলে আমরা এখন প্রায়োরিটি কিভাবে বিচার করব? তাহলে এদের সিআইপি নিয়ম অনুযায়ী কার্বন ট্রিপল বন্ড করে কার্বনের সঙ্গে যুক্ত আছে, এটাকে এইভাবে চিন্তা করতে হবে। কার্বনটা 3টে বন্ধনের সঙ্গে কার্বনের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ এই কার্বনটা 3টে কার্বনের সঙ্গে যুক্ত আছে। কার্বন দ্বিবন্ধনের সঙ্গে কার্বনের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ এই কার্বনটা 2টো কার্বনের সঙ্গে যুক্ত আছে, এক বন্ধন করে দেখাতে হবে। অনুরূপভাবে যদি কার্বন নাইট্রোজেনের সঙ্গে 3 বন্ধনের সাথে যুক্ত থাকে তাহলে কার্বন নাইট্রোজেন 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 এইভাবে চিন্তা করতে হবে। কার্বন যদি দ্বিবন্ধন অক্সিজেনের সঙ্গে যুক্ত থাকে তাহলে কার্বন, ওটা অক্সিজেন দেখা যাচ্ছে না, এটা অক্সিজেন, এটা অক্সিজেন, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কার্বনটা বেশি গুরুত্ব পাচ্ছে, 1 হয়ে গেল কারণ এটা 3টে কার্বনের সঙ্গে যুক্ত, এটা 2 কারণ এটি আরও 2টো কার্বনের সঙ্গে যুক্ত, আর এটি 3 কারণ এটি একটি কার্বনের সঙ্গে যুক্ত। তাহলে 1 2 3 আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছি, এবং ফোর্থ গ্রুপ যেটা আছে সেটা বিহাইন্ড দ্য প্লেন আছে, তাহলে এর কনফিগারেশন অ্যাবসলিউট কনফিগারেশন এস। এখন আমরা দেখব যে গ্রুপগুলি আমরা লিখেছি তাতে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটাকে বিহাইন্ড দ্য প্লেন দেওয়া নাই প্রশ্নতে। তাহলে আমরা এই ক্ষেত্রে কিভাবে সমস্যাটা সমাধান করব? লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ ইজ নট বিহাইন্ড দ্য প্লেন, আমরা দেখতেই পাচ্ছি ক্লোরিনটা বিহাইন্ড দ্য প্লেন। তাহলে মেথড ওয়ান হচ্ছে কি না, আমরা 1 2 3 দেখে নেব, লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ যেখানে থাকুক আমার দেখার দরকার নাই, দিয়ে যেটি আসবে তার বিপরীতটা হবে উত্তর। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 এটি অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, তাই বলে এস, কিন্তু উত্তরটা হবে আর, কারণ অ্যাজ লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ ইজ নট বিহাইন্ড দ্য প্লেন, ওই জন্য আমাদের যে উত্তরটা আসবে তার বিপরীত উত্তরটা লিখতে হবে। মেথড 2 এটি সোজা মেথড টু হচ্ছে আমরা যে কোনো একটা গ্রুপকে ফিক্সড করে নেব আর বাকি 3টে গ্রুপের পজিশন চেঞ্জ করব। একটা গ্রুপেরকে ফিক্সড করে বাকি 3জনের যদি অবস্থান পরিবর্তন করি তাহলে যৌগটার বিন্যাসের পরিবর্তন হয় না। মনে রাখবে একটাকে ফিক্স রেখে বাকি 3জনেরই কিন্তু অবস্থান পরিবর্তন করতে হবে, তাহলে বিন্যাস অপরিবর্তিত থাকবে। আমরা এখানে ওইচটাকে ফিক্স রেখেছি এবং বাকি 3জনের বিন্যাসের পরিবর্তন করেছি। এমনভাবে বিন্যাসের পরিবর্তন করা হবে, উদ্দেশ্য হলো যাতে ফোর্থ যে প্রায়োরিটি গ্রুপ সে পিছনের দিকে চলে যায়। তাহলে আমরা পিছনের দিকে হাইড্রোজেনকে পাঠিয়ে দিয়েছি। এই অবস্থায় এবার আবার গুনছি 1 2 3, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ঘড়ির কাঁটার দিকে যাচ্ছি এবং আমাদের লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপকে পিছনের দিকে রেখেছি, অর্থাৎ এটা আর। তাহলে আমরা এই দুটো মেথডের মধ্যে যে কোনো একটা মেথডের সাহায্যে আমরা লিখব। তো দ্বিতীয় মেথডটা করতে গেলে আমাদের একটু সময় লাগবে, কিন্তু প্রথম মেথডটা সহজই হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে যদি লোয়েস্ট গ্রুপকে আমরা পিছনের দিকে না রাখি তাহলে যেটি উত্তর আসবে তার উল্টোটা কিন্তু হবে।
এরকম যদি যৌগটি দেওয়া থাকে তাহলে RS আমরা নামকরণ কেমনভাবে করব। তাহলে আমরা এই যৌগটার ক্ষেত্রেও আমরা 1 2 3 কিন্তু নাম্বারিং করেছি। লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ হচ্ছে 4, হাইড্রোজেনটা এখানে। আমরা জানি যে ফিশারের এই রূপ যে প্রজেকশন ফর্মুলা, তাতে এই পিছন দিকে থাকে, মাথার উপরে যে গ্রুপটা লেগে আছে, আর এই তলার দিকে যে গ্রুপটা আছে তারা পিছনের দিকে থাকে, আর এরা অ্যাবভ দ্য প্লেন, এরাও অ্যাবভ দ্য প্লেন থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানকার হাইড্রোজেনটা অ্যাবভ দ্য প্লেন, পিছন দিকে নাই। তাহলে আমরা যা উত্তরটা আসবে তার উল্টোটা লিখব। এখানে আর লোয়েস্ট প্রায়োরিটি, আর হচ্ছে আমাদের ঘড়ি কাঁটার দিকে যাচ্ছে, কিন্তু এটা সঠিক নয়, কারণ লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ ইজ অ্যাবভ দ্য প্লেন। অ্যাবভ দ্য প্লেন কী করে না, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই পজিশনগুলো অ্যাবভ দ্য প্লেন। তাহলে আমাদের এস করতে হবে, উল্টো করে নিতে হবে, সেটা হচ্ছে সঠিক। অনুরূপভাবে আমরা দ্বিতীয় কার্বনটার জন্য এইখানে দেখানো হয়েছে, এটা আসছে আমাদের এস, কিন্তু এলপিজি অর্থাৎ লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ ইজ অ্যাবভ দ্য প্লেন, সেই জন্য এটা এসের পরিবর্তে আর হবে। তাহলে নেম অফ দ্য কম্পাউন্ড, এই কম্পাউন্ডের ইউপ্যাক নেম আমরা যেমন লিখি সেমন লিখব 2,3 ডাইহাইড্রক্সি বিউটানোইক অ্যাসিড, কিন্তু তার আগে নাম্বারিং করব 1 2 3 4। তাহলে 2 নম্বর কার্বনের বিন্যাস হচ্ছে এস এবং 3 নম্বর কার্বনের বিন্যাস হচ্ছে আর। তাহলে 2s 3r এটাকে আগে লিখতে হবে। তাহলে এইটি হলো বিন্যাস সমেত যৌগটির নাম, অর্থাৎ আমরা এই নামটি পড়ে তার বিন্যাসটা লিখে দিতে পারবো। নেক্সট আমাদের প্রশ্নতে এটি RS কনফিগারেশান লিখতে হবে। তাহলে আমরা জানি যে ফিশারের প্রজেকশন ফর্মুলা মানে এই উপরে নিচুতে যে ভার্টিক্যালি যেটা রয়েছে তারা পিছন দিকে থাকে এবং হরাইজেন্টালি যারা আছে তারা অ্যাবভ দ্য প্লেন থাকে। তাহলে আমরা 1 2 3 আমরা দেখতে পাচ্ছি যে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ এইচ, সে আমাদের বিলো দ্য প্লেন অফ দ্য পেপার রয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আর, তাহলে আর হবে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ ইজ বিলো দ্য প্লেন অফ পেপার, তাই বলে আমাদের আর পরিবর্তন করতে হবে না। আমরা নেক্সট আর একটা উদাহরণে দেখতে পাচ্ছি যে একইভাবে আর লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ ইজ বিলো দ্য প্লেন, ঠিক আছে, বিলো দ্য প্লেন অফ দ্য পেপার। তাহলে আর এর পরিবর্তে এস করতে হবে, ইজ নট বিলো দ্য প্লেন অফ দ্য পেপার, তাহলে আর এর পরিবর্তে আমরা এস করলাম। অনুরূপভাবে আমরা দ্বিতীয় কার্বনটার ক্ষেত্রে করলাম লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ এলপিজি নট বিলো দ্য প্লেন, সেই জন্য এসের পরিবর্তে আর, তাহলে আমাদের উত্তর হলো 2s আর 3r। আমরা এখানেও এরকমভাবে করলাম যে এখানে লোয়েস্ট প্রায়োরিটি একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, আর তোমরা নিজেরা অনেক উদাহরণ চেষ্টা করে দেখবে একইভাবে হবে। এখানে একটি প্রশ্ন হচ্ছে R2 বিউটানলের গঠন আঁকো। তাহলে আমরা প্রথমে এনমি আইউপ্যাক নামে যেমন 11-এ লিখতাম সেমনভাবে নামটা লিখে নিলাম এবং আমরা কাইরাল কার্বনটাকে আইডেন্টিফাই করলাম। এই কার্বনটা কিন্তু কাইরাল, কারণ 4টে ভিন্ন ভিন্ন গ্রুপ লেগে রয়েছে, অন্যগুলো কাইরাল না। তাহলে আমাদের বিন্যাস কিন্তু কাইরাল কার্বনের হবে। তাহলে আমরা 4টে দিকে ভাগ করে নিয়েছি এবং আমি দেখতে পাচ্ছি এটা 1 নম্বর গ্রুপ, এটা 2 নম্বর হচ্ছে আমাদের অ্যাটমিক নাম্বার অনুযায়ী, প্রায়োরিটি অনুযায়ী, এটা 3, এটা 4। আমি 4 নাম্বার গ্রুপটাকে নিচে বসিয়ে দেবো যাতে এটা ব্যাক সাইডে চলে যায়, অর্থাৎ বিলো দ্য প্লেন অফ দ্য পেপার চলে যায়। আমি উপরেও বসাতে পারতাম, তলাও বসাতে পারতাম। এবার আমরা 1 একে এখানে প্লেস করব, 2কে এখানে প্লেস করব, 3কে এখানে প্লেস করব, যাতে 1 2 3 আমরা যদি মুভ করি তাহলে ঘড়ির কাঁটার দিকে যাওয়া যায়। তাহলে আমরা যে গঠনটা দেখতে পাচ্ছি এই গঠনটা কিন্তু হলো R2 বিউটানলের গঠন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নাম দেওয়া আছে সেখান থেকে আমরা ত্রিমাত্রিক বিন্যাসটা এঁকে দিতে পারলাম। আমরা নেক্সট যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে এখানে একটি যৌগ দেওয়া হয়েছে, তার মিরর ইমেজকে আমরা এঁকেছি। আমরা এই যৌগটার RS বিন্যাস বের করেছি এস, তাহলে দেখছি তার মিরর ইমেজের আর চলে আসছে, অর্থাৎ মিরর ইমেজের বিন্যাসটা উল্টো হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস নোট করব, বলছে 1 কম্পাউন্ড ইজ এস দেন ইটস এনহান্সিওমার মাস্ট বি আর। যদি একটা বিন্যাস এস হয়, ওই যৌগটারই অন্য যদি আমি একটা অবস্থা আছে তার গঠনটা আলাদা অর্থাৎ বিন্যাসটা আলাদা, তার যদি আর আসে তাহলে তারার মধ্যে পরস্পরের মধ্যে সম্পর্ক হলো তারা এনহান্সিওমার। যদি এস থাকে তাহলে আর, যদি আর থাকে তাহলে যদি এস হয় তাহলে দুজনের মধ্যে সম্পর্ক হলো তারা এনহান্সিওমার। সিমিলারলি ইফ দ্য কম্পাউন্ড আর যদি হয় তাহলে অন্যটা যদি এস হয় তাহলে তার এনহান্সিওমার হবে। দেখো যদি আমাদের কাইরাল কার্বন দুটো থাকতো তাহলে আর আর ধরো এটাকে মিরর ইমেজ করেছি, পাল্টে গেল, তাহলে এস এস, তাহলে দুটোই পাল্টে গেল একসঙ্গে, তাহলে কীরকম সম্পর্ক এনহান্সিওমার। এখানে এস এস মিরর ইমেজ করলাম, আর আর দুটোই একসঙ্গে পাল্টে গেল, তাহলে কীরকম সম্পর্ক এনহান্সিওমার।
উপরটা আর ছিল, নিচেরটা ছিল এস, দেখো পাল্টে গেল, উপরটা হয়ে গেল এস, নিচেরটা হয়ে গেল আর, দুটোই পাল্টেছে কিন্তু একসঙ্গে। তাহলে আমি দেখছি বোথ দ্য কনফিগারেশনস আর চেঞ্জিং। তাহলে এনহান্সিওমারের ক্ষেত্রে দুটো কার্বন যদি থাকে তাহলে দুজনেরই যে কনফিগারেশন চেঞ্জ হয় তখন আমরা বলবো তারা এনহান্সিওমার। এবার আমরা আসছি ডাইএস্টিরিও আইসোমারের ক্ষেত্রে। এস এই যৌগটা পরস্পরের ডাইএস্টিরিও আইসোমার। আমরা দেখতে পাচ্ছি যে এটা এস, এটা আর, তাহলে এটা আর হয়েছে, এটা রয়েছে আর, তাহলে দেখতে পাচ্ছি নিচের কার্বনের বিন্যাসের কোনো পার্থক্য হয়নি, শুধু উপরটার পার্থক্য হয়েছে। ফর ডাইএস্টিরিও আইসোমার ওয়ান কার্বন উইল রিটেন ইটস কনফিগারেশন, একটা কার্বন তার কনফিগারেশন রিটেন করছে, অ্যান্ড দ্য আদার উইল চেঞ্জ ইটস কনফিগারেশন। তাহলে কোনটা ডাইএস্টিরিও আইসোমার, কোনটা এনহান্সিওমার, কোন দুটো জোড়া, আমরা এইভাবে আর এস বার করে বলতে পারবো। তাহলে ডাইএস্টিরিও আইসোমার ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম ইফ নো চেঞ্জ ইন কনফিগারেশন, তাহলে বলবো আইডেন্টিক্যাল স্ট্রাকচার, তাহলে দুটো আইডেন্টিক্যাল স্ট্রাকচার বা তারা হোমোমার। যদি দুটো গঠন আমাদের দেয়া থাকে, দিয়ে বলে যদি কি সম্পর্ক তাদের পরস্পরের মধ্যে, আমরা আর এস বার করলাম, ধরো আর এলো, দ্বিতীয়টারও আর এলো, তাহলে কনফিগারেশনের কোনো পরিবর্তন হলো না, তার মানে একই যৌগ দুটো আছে, বিভিন্নভাবে দেখানো হয়েছে, এবং এই দুটো যৌগ জোড়কে বলা হয় হোমোমার। জোড়গুলির মধ্যে সম্পর্ক কি আমাদেরকে লিখতে বলেছে, অর্থাৎ এনহান্সিওমার, ডাইএস্টিরিও আইসোমার না হোমোমার। তাহলে আমরা এই যৌগটার আর এস বিন্যাস করে দেখছি এস, এবং এইটারও আর এস বিন্যাস করে দেখছি আর, তাহলে এস একটা, তাহলে একটা উল্টো আর, তার মানে নিশ্চয়ই এনহান্সিওমার। অনুরূপভাবে আবার দুটো যৌগ দেওয়া আছে, তাদের মধ্যে কি সম্পর্ক সেটা বলতে বলেছে। তাহলে আমরা কি করলাম না, সিপের নিয়ম অনুযায়ী আমরা আর এস কনফিগারেশান বের করলাম, এটা এস এলো, এটা আর হওয়ার কথা ছিল, কিন্তু এটা যেহেতু লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপকে ঠিক পজিশানে দেওয়া হয়নি, তাই বলে এটা এস হয়ে যাচ্ছে। লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ ইজ নট বিলো দ্য প্লেন, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটোই এস, অর্থাৎ আইডেন্টিক্যাল, তার মানে এরা হোমোমার। এই দুটো যৌগ পরস্পরের হোমোমার, এইরূপ প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে। আমরা দেখতে পাচ্ছি একটি যৌগ দেওয়া আছে, এখানে দুটো অপ্রতিসম কার্বন, আমরা বিন্যাস বার করেছি, প্রথমটা আর, দ্বিতীয়টা এস। আমরা এখানেও বার করেছি, দেখো প্রথমটার হয়ে গেছে এস, এইটা হয়ে গেছে এস, দ্বিতীয়টারও। তাহলে দেখতে পাচ্ছি যে দ্বিতীয়টার কোনো পরিবর্তন হয়নি, কেবলমাত্র প্রথমটার পরিবর্তন হয়েছে। এই রকম কাদের ক্ষেত্রে হয়, ডাইস্টিরিও আইসোমারের ক্ষেত্রে হয়। তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারবো এই দুটো যৌগের মধ্যে সম্পর্ক, ঠিক আছে, তারা ডাইস্টিরিও আইসোমার। ওয়ান, ঠিক আছে, কি বলছে যে ওয়ান হ্যাজ চেঞ্জ, সো দ্য ডাইস্টিরিও আইসোমার, তার মানে একজনের কনফিগারেশনটা পাল্টে গেছে, তাই তারা ডাইস্টিরিও আইসোমার। আমাদের এখানে একটা কম্পাউন্ড দেওয়া আছে, এটা হচ্ছে ট্রান্স, এটা সিস, তাদের মধ্যে বলতে বলেছে কি হবে, তাহলে সিস অ্যান্ড ট্রান্স নিশ্চয়ই তারা আয়নার প্রতিবিম্ব নয়, তাই বলে আমরা তাদেরকে বলবো ডাইস্টিরিও আইসোমার, তারা কিন্তু অপটিক্যাল আইসোমার নয়। তাহলে সেই সেন্সে এদেরকে কিন্তু স্টিরিও আইসোমেরিজমের পর্যায়ে গণনা করা ঠিক হবে না। জোড়গুলির মধ্যে সম্পর্ক আমাদেরকে বের করতে বলেছে, এরকম একটি আমাদের দেওয়া আছে, আমরা এই যৌগটা থেকেই বের করছি যে দেখতে পাচ্ছি যে প্রথমটা এস, এটা এস, এই যৌগটারও বার করেছি কাইরাল কার্বন পরমাণুগুলোর বিন্যাস। তাহলে আমরা পেয়েছি এস, এটা আর, তাহলে এস, এটা আর পেয়েছি, এটা পেয়েছি এস আর এস। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটার পরিবর্তন হয়েছে বিন্যাসের, অর্থাৎ এটি একটি ডাইস্টিরিও আইসোমার। আমরা এটাকে অন্য আরেকটি উপায়ও করতে পারতাম, সেই উপায়টি হলো যে এই বিন্যাসটিকে সোজা করে লিখলাম, এবং আমরা জানি যে এই যে ওয়েজ ড্যাশ যে ফর্মুলা, সেখান থেকে ফিসারে চেঞ্জ করলাম, এবং আমরা ফিসার ফর্মুলা দুটো মধ্যে দেখলেই বোঝা যাচ্ছে যে প্রথমটার বিন্যাস কোনো পরিবর্তন হয়নি, দ্বিতীয়টার বিন্যাসের পরিবর্তন হয়েছে, অর্থাৎ আমরা দেখেই বলতে পারবো যে এরা পরস্পরের ডাইস্টিরিও আইসোমার। তোমাদের যেটা সুবিধা হবে সেই অনুযায়ী তোমরা কাজটাকে করবে। এখান থেকে ডাইরেক্ট তুমি এস বার করলাম, এখান থেকে আর এস আর বার করলাম, অথবা আমরা কি করলাম অন্য একটা উপায়ে, না এইটা হচ্ছে তোমার ওয়েজ ড্যাশ ফর্মুলা, সেখান থেকে ফিসার ফর্মুলা বার করতে শিখিয়েছি, ফিসারটা বার করে নিলে এবং এই দুটোর মধ্যে দেখেই কম্পেয়ার করতে পারবে যে সেটা আমাদের কি হবে। নেক্সট আমাদের প্রশ্নটা হচ্ছে এরকম দুটো যৌগ আছে, তাদের মধ্যে কি সম্পর্ক। তাহলে আমরা দেখি বুঝতে পারছি এই যৌগগুলো স্টিরিও আইসোমার হচ্ছে না, এরা হচ্ছে কনস্টিটিউশনাল আইসোমার, অর্থাৎ অবস্থানগত সমবায়বতা।
এখানে 2 নম্বর কার্বনে ক্লোরিন লেগে আছে, এখানে 3 নম্বর কার্বনে ক্লোরিন লেগে আছে। তাহলে এইরূপ সমবায়বতাকে আমরা বলি কনস্টিটিউশনাল আইসোমার, দ্যাট ইজ পজিশনাল আইসোমার। আমাদের এই ক্ষেত্রে পজিশন অর্থাৎ কনস্টিটিউশনটা আলাদা, গঠনটাই আলাদা হয়ে গেছে, কিন্তু স্টিরিও আইসোমারের ক্ষেত্রে গঠন আলাদা হয় না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।